হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা আগের ভিডিওটা দেখেছো। তো লাস্ট ভিডিও ক্লাসে আমরা এটা আলোচনা করেছিলাম যে কোঅর্ডিনেট জিওমেট্রি, সার্কেল অর্থাৎ বৃত্ত এর আমরা থিওরিটা আলোচনা করেছিলাম। আজকে সার্কেলের অনুশীলনী যেটা এক্সারসাইজ আছে, এক্সারসাইজ 3, ওইটা আমরা আজকে আলোচনা করব। তো শুরু করা যাক। কোঅর্ডিনেট জিওমেট্রি, সার্কেল অর্থাৎ বৃত্ত, প্রবলেম সলভিং। যেগুলো প্রবলেম সলভ করা প্রয়োজন সেগুলো সলভ করে দেবো, আর যেগুলো একটু হিন্টস দিলে চলবে সেগুলো আমি হিন্টস তোমাদের দিয়ে দেবো। তো এক্সারসাইজ 3 এইটা আমরা আজকে আলোচনা করছি। প্রথমে আগেও বলেছি অন্যান্য অনুশীলনীগুলোতে, এটাতেও এই যে অনুশীলনী শুরু করার আগেও বলে দিচ্ছি যে আমরা যে বইয়ের অনুশীলনীটা সলভ করছি ওটা হচ্ছে আপনার সৌরেন্দ্রনাথ দে মহাশয়ের বই, ছায়া প্রকাশনীর ম্যাথমেটিক্স বই, ক্লাস 11। তো ওইটা অনুশীলনী 3 পেজ নম্বর, নিউ এডিশনের বইতে পেজ নম্বর 549, এক্সারসাইজ 3 শুরু করা যাক। প্রথম আমরা এমসিকিউ দিয়ে শুরু করি। খুবই ইজি জিনিস আছে, আশা করি তোমরা নিজেরা করেছো। যারা করেছো খুবই ভালো, তোমরা এটা দেখে একটু মিলিয়ে নাও যে তোমরা ঠিক অঙ্ক করেছো কিনা, বা হয়তো তোমরা অন্যভাবে ভেবেছো, আমি হয়তো অন্যভাবে ভাবলাম, সেটাও তোমরা জানবে। একই অঙ্ক 2-3 ভাবে করা যায়, তো সেটা আমরা সেদিক থেকেও আমাদের একটু নলেজ বাড়বে। তো দেখা যাক অনুশীলনী 3, এক্সারসাইজ 3 তোমার এমসিকিউ 1-এর দাগ। প্রথম যেটা বলছে যে ল্যামডা এক্স স্কোয়ার, কি বলেছে 1-এর দাগ যেটা বলছে ল্যামডা এক্স স্কোয়ার প্লাস 2 ল্যামডা মাইনাস 3 প্লাস 2 ল্যামডা মাইনাস 3 into y square minus 4x plus 6y minus 1 is equal to 0। এটা একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। এই বৃত্তের আমাকে কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আচ্ছা, এই বৃত্তের যদি সমীকরণ এটা হয়, তাহলে এর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ল্যামডার মান আমাদের আগে বের করতে হবে। তো ল্যামডার মান কিভাবে বের করব না, দেখো আগেই তোমাদের বলেছি যে একটা সমীকরণ তখনই বৃত্তের সমীকরণকে রিপ্রেজেন্ট করবে নাকি যখন এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ, এই দুটো সহগ যদি সমান হয়। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে ল্যামডা, আর এখানে ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে 2 ল্যামডা মাইনাস 3। যদি এর সহগ আর এর সহগ, দুটো সহগ যদি সমান হয়, তবেই আমরা এদেরকে, এই সমীকরণটাকে বৃত্তের সমীকরণ বলতে পারবো। তো এটা তো বৃত্তের সমীকরণ আমাদের বলেই দিয়েছে। যেহেতু এটা বৃত্তের সমীকরণ আমাদের বলে দিয়েছে, অতএব আমরা এই শর্ত অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো এই ল্যামডাকে সমান চিহ্নের সেদিকে দাও, তাহলে মাইনাস ল্যামডা হয়ে যাবে। 2 ল্যামডা মাইনাস ল্যামডা মানে ল্যামডা, আর এই 3 কে যদি এদিকে দিয়ে দিই, তাহলে সলভ করলে আমরা পেলাম কি না ল্যামডা ইজ ইকুয়াল টু 3। এই ল্যামডার মান যদি আমরা এখানে পুট করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এই ল্যামডার মানকে এখানে পুট করে দাও। তাহলে ল্যামডার মান পুট করে দিলে 3x স্কয়ার প্লাস, এটাও অবভিয়াসলি 3 হবে, তার কারণ আমরা তো এই দুটোকে ইকুয়াল করেছি। তাহলে 3y স্কয়ার, তাও তোমরা বসিয়ে দেখে নিতে পারো। 3 দুগুণে 6 মাইনাস 3 মানে 3, মাইনাস 4x প্লাস 6y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা দেখো, এইবার আমরা একে বৃত্তের সমীকরণের সাধারণ আকারে প্রকাশ করি। দেখো তাহলে কি হবে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এদের সঙ্গে কোনো সহগ রাখা যাবে না। ওই জন্য প্রত্যেকটি রাশিকে আমি 3 দিয়ে ভাগ করে দিলাম। যদি প্রত্যেকটি রাশিকে আমরা 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাবে প্লাস 2 ইন্টু 2/3 মাইনাস 2/3
2 into minus 2 by 3 into x plus 2 into 1 into y minus 1 by 3 is equal to 0. দেখো প্রত্যেকটি রাশিকে আমি 3 দিয়ে ভাগ করলাম, দিয়ে এইটাকে কি ফর্মে সাজালাম না, সেই ফর্মটা আমরা আগের থেকে জানি। ফর্মটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে জেনারেল ফর্ম অফ সার্কেল, জেনারেল ফর্ম অফ দ্য ইকুয়েশন অফ সার্কেল। তাহলে এইখানে যদি এটা হয় তবে সেন্টার কি হবে, তবে সেন্টারের কোঅর্ডিনেট হবে মাইনাস জি মাইনাস এল। এটা আমরা আগে শিখেছি যে মাইনাস জি কমা মাইনাস এল। তাহলে দেখো যদি এইটা হয় এইটার সঙ্গে একে কম্পেয়ার করো, তাহলে কম্পেয়ার করলে জির মান কত পেয়ে যাব না, জির মান পেয়ে যাব মাইনাস 2/3, আর এফ এর মান কত পেয়ে যাব না 1। আমাকে কি বের করতে বলেছে, আমাকে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলেছে। অতএব কেন্দ্রের স্থানাঙ্ক তখন হয়ে যাবে মাইনাস জি মানে 2/3 মাইনাস এফ মানে মাইনাস 1। এটা হয়ে যাবে কেন্দ্রের স্থানাঙ্ক। তার মানে মাইনাস 2/3 মাইনাস 1, 2/3 মাইনাস 1 মানে অপশন এ তে আছে ওটা 2/3 মাইনাস 1। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এটা গেল একের দাগের কোশ্চেন। এবার দুয়ের দাগে দেখো, দুয়ের দাগ বলছে দেখো দুয়ের দাগ যেটা বলেছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 2y ইকুয়াল টু 20 বৃত্তের সঙ্গে সমকেন্দ্রিক যে বৃত্ত মূলবিন্দুগামী তার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে দেখো এই বৃত্তটাকে যদি আমরা বৃত্তের সাধারণ আকারে প্রকাশ করি তাহলে কি আসছে দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার, দুয়ের দাগ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 2y, এই 20টা বাঁ দিকে দিলে মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে সমকেন্দ্রিক যদি বৃত্ত হয়, সমকেন্দ্রিক বৃত্ত হলে আমি বলেছিলাম যে পুরোটা সেম থাকবে, শুধু কনস্ট্যান্ট টার্মটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 2y, এইটা কি হয়ে যাবে প্লাস c ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ কনস্ট্যান্ট টার্মটা শুধু চেঞ্জ হয়ে যাবে। এবার এখানে কিন্তু বলে দিয়েছে যে বৃত্তটি সমকেন্দ্রিক এবং সেটা হচ্ছে মূলবিন্দুগামী। তাহলে সমকেন্দ্রিক এবং যদি মূলবিন্দুগামী হয়, সমকেন্দ্রিক এবং মূলবিন্দুগামী যদি হয়, মূলবিন্দুগামী যদি হয় তখন কি হবে না, মূলবিন্দুগামী যদি হয় তখন হবে কি না, যে কোনো বৃত্ত যদি মূলবিন্দু দিয়ে যায় তবে তার এই যে কনস্ট্যান্ট টার্ম, এই কনস্ট্যান্ট টার্মটা কি হয়ে যায় না 0 হয়ে যায়। এই কনস্ট্যান্ট টার্মটা তখন থাকে না, 0 হয়ে যায়। আমি এটা আগে বলেছিলাম যে মূলবিন্দুগামী যে কোনো বৃত্তের কনস্ট্যান্ট টার্ম 0, তার মানে এটা থাকবে না, অর্থাৎ এই সিটা আমরা এখানে লিখব না। এইবার এইটাকে যদি আমরা একটু বৃত্তের সমীকরণের সাধারণ আকারে প্রকাশ করি তাহলে কি হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy, আর c তো নেই এখানে, ইকুয়াল টু 0। এইবার আমাকে বলেছে ব্যাসার্ধ নির্ণয় করতে। আচ্ছা দেখো ব্যাসার্ধের ফর্মুলা কি না, রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে দেখো জি স্কয়ার মানে এখানে 2 মানে 4 প্লাস এফ স্কয়ার মানে মাইনাস 1 স্কয়ার মানে 1, সির মান যেহেতু 0 তার মানে √5 একক। এইটা হয়ে গেল বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে আমাকে কি বের করতে বলেছিল, আমাকে ব্যাসার্ধ বের করতে বলেছিল √5 একক। তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অ্যান্সার কি হয়ে গেল অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার।
এরপর দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো, আর যেটা না বুঝতে পারবে, আচ্ছা ভিডিওটা পজ করে তোমরা এগুলো লিখে নেবে। আমি তোমাদের লেখার জন্য তো আর সময় দিয়ে এখানে ভিডিওটা পজ করে রাখতে পারবো না, তাহলে তোমরা এটা কি করবে না, এটা ভিডিওটা পজ করে নেবে, দিয়ে তোমরা এটা লিখে নেবে। আর তাছাড়া প্রতিটা অঙ্ক করার সময় যদি দেখো মনে হয় যদি যেটা বুঝতে পারলাম না, 2-3 বার এটা রিভিউ করে দেখবে, আশা করি তোমরা বুঝতে পারবে, কোনো প্রবলেম হবে না, কারণ তোমরা এগুলো আগে করেছো আর থিওরিতে এগুলো সবই বলে গেছি আমি। তো দেখো, এরপরে 3-এর দাগে যেটা বলছে, এ একটা বিন্দু দেওয়া আছে, বি হচ্ছে আরেকটা বিন্দু দেওয়া আছে, তাহলে দেখো 3-এর দাগ যেটা বলা হয়েছে, 3-এর দাগ যেটা বলা হয়েছে যে এ হচ্ছে 3,-5, বি হচ্ছে -3,7, বিন্দু দুটির সংযোজক রেখাংশ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো। তার মানে একটা বৃত্ত আছে, তার যেটা ব্যাস আছে, এই ব্যাসের দুই প্রান্ত আমাকে দেওয়া আছে। একটা প্রান্ত এ, তার স্থানাঙ্ক হচ্ছে 3,-5, আরেকটা প্রান্ত হচ্ছে -3,7। তো তাহলে দেখো, এইটাকে যদি আমরা ফর্মুলাতে ফেলে দিই তাহলে আমার সমীকরণ বেরিয়ে যাবে। একটা ফর্মুলা ছিল যে যদি বৃত্তের ব্যাসের দুই প্রান্ত x1 y1 এবং x2 y2 হয়, তবে বৃত্তের সমীকরণ হবে, এটা ফর্মুলাতে ছিল, ফর্মুলাটা হচ্ছে x minus x1 into y minus y1, x minus x1 into x minus x2, x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 is equal to 0। এটা ছিল ফর্মুলা। তাহলে এই ফর্মুলাতে আমরা বসিয়ে দেব। তো দেখো, ফর্মুলাতে যদি বসিয়ে দিই তাহলে এটা হচ্ছে তোমার x1 কোনটা না -3, আর x minus x2 মানে কোনটা +3 হয়ে যাবে, ওখানে মাইনাস আছে, তার মানে -3 মানে +3, প্লাস y minus y1 তার মানে হচ্ছে +5, y minus y1 এখানে -5 আছে, তাহলে y -5 মানে মাইনাসে মাইনাসে +5 ইন্টু y মাইনাস y2 আছে, আর y2 এর মান হচ্ছে কত 7, তাহলে এটা 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে একে আমরা গুণ করতে পারবো x² - 9, আর একে আমরা কি করব না y² - 2y - 35 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো x² + y² - 2y, আর এইটা মিলে -43 ইজ ইকুয়াল টু 0। আমাকে কি বের করতে বলেছে? আমাকে বলেছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। 43 9 5 14, আচ্ছা সরি এটা 44, 9 5 14 44। হ্যাঁ, তাহলে এখানে যেটা দেওয়া আছে অপশনে 3-এর দাগ যেটা দেওয়া আছে তোমার x² + y² - 2y - 44 ইজ ইকুয়াল টু 0। তার মানে এখানে অ্যানসারটা হচ্ছে অপশন ডি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি তে দেখো ওটাই দেওয়া আছে, অপশন ডি তে ওটাই দেওয়া আছে x² + y² - 2y - 44 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে অপশন ডি দেওয়া আছে। তো গেল এটা। এবারে নেক্সট দেখো, ভিডিওটা পজ করে তোমরা এটা লিখে নেবে। এইগুলো দেখো, এগুলো এমসিকিউ দেওয়া আছে ঠিকই, কিন্তু এগুলো তোমাদের বাই চান্স 2 মার্কসে দিয়ে দিল, 2 মার্কসেও দিতে পারে। হয়তো এমসিকিউতে তোমরা প্র্যাকটিস করেছো, কিন্তু তোমাদের করতে দিল 2 মার্কসের কোশ্চেন, তখন তোমাকে করতে হবে। আচ্ছা, এবারে নেক্সট দেখো, এটা 3 মার্কস গেল, 3-এর দাগ গেল। এরপর দেখো 4-এর দাগে যেটা বলছে x + 2 এর হোল স্কয়ার, x + 2 এর হোল স্কয়ার x + 2 এর হোল স্কয়ার প্লাস y - 3 এর হোল স্কয়ার, y - 3 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4। বলছে
বৃত্তটি কাকে স্পর্শ করবে? বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করবে, না এক্স অক্ষকে স্পর্শ করবে, না ওয়াই অক্ষকে স্পর্শ করবে, না এদের কোনোটিই নয়। দেখো খুব মন দিয়ে শুনবে, এই ধরনের আর একটা কোশ্চেন তোমাদের আছে, সেটা হচ্ছে তোমাদের এমসিকিউতে লাস্ট কোশ্চেন। এমসিকিউতে যেটা লাস্ট কোশ্চেন আছে, ওখানে যেটা দেওয়া আছে যে 13, দাগ নম্বর 13 যেটা দেওয়া আছে সেটাও আমি একসাথে বলছি। দাগ নম্বর 13 যেটা দেওয়া আছে এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার ওয়াই মাইনাস 3 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। তো একে আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম। কি ফর্মুলা শিখেছিলাম? না এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, আর এইটা যদি একটা সার্কেল হয়, তার মানে এই সার্কেলের আমাদের এক্স অক্ষের উপর ছেদিতাংশ এইটা, ওয়াই অক্ষের উপর ছেদিতাংশ এইটা। এই জ্যায়ের দৈর্ঘ্যের ফর্মুলা কি? না 2 ইন্টু রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি, আর এইটা কি 2 ইন্টু রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি। তো দেখো এইটা যদি এইরকম আকারে চলে আসে, এইটা যদি এইরকম আকারে চলে আসে, ধরো এটা এক্স অক্ষকে জাস্ট টাচ করলো, এক্স অক্ষকে জাস্ট টাচ করলো দিয়ে এইরকম যদি একটা সার্কেল হয়, দেখো এখানে ওয়াই অক্ষের ছেদিতাংশ আছে, তাহলে ওয়াই অক্ষের ছেদিতাংশ আছে মানে এইটার একটা আমরা মান পাবো, নট ইকুয়াল টু 0 একটা মান পাবো। কিন্তু এটা যেহেতু ওয়াই অক্ষকে টাচ করেছে, তার মানে এর কোনো ছেদিতাংশ নেই। ছেদিতাংশ না থাকলে নিশ্চয়ই এটা 0 বেরোবে। এক্স অক্ষের ছেদিতাংশ যদি 0 বেরোয় তবে এক্স অক্ষকে টাচ করেছে। আর যদি ওয়াই অক্ষের যে ওয়াই অক্ষ দ্বারা যে ছেদিতাংশ জ্যা, সেই জ্যাটার দৈর্ঘ্য যদি আমার 0 বেরোয় তখন ওয়াই অক্ষকে টাচ করেছে। কিন্তু যদি নট ইকুয়াল টু কোনোটা 0 হয় তখন সেটাকে টাচ করেনি। তাহলে এক্স অক্ষের ছেদিতাংশের বৃত্ত দ্বারা এক্স অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য বের করব, বৃত্ত দ্বারা ওয়াই অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য বের করব। যদি দুটোই নট ইকুয়াল টু 0 হয় তার মানে একেও টাচ করেনি আর একেও টাচ করেনি, এদেরকে কি করেছে? ছেদ করেছে, ইন্টারসেক্ট করেছে। তাহলে যদি স্পর্শ করে যায় মানে টাচ করে যায়, যদি এক্স অক্ষকে টাচ করে যায় তখন এই দৈর্ঘ্যটা 0 হবে, আর যদি ওয়াই অক্ষকে টাচ করে যায় তখন এই দৈর্ঘ্যটা 0 হবে। ধরো এইটা নট ইকুয়াল টু 0 হলো, এইটা ইকুয়াল টু 0 হলো, তার মানে ওয়াই অক্ষকে ছেদ করেছে কিন্তু এক্স অক্ষকে টাচ করেছে মানে স্পর্শ করেছে। তো সেটা আমরা এইভাবে এটা করতে পারবো। এটা নট ইকুয়াল টু 0 কিনা আগে দেখতে হবে। তো আমরা একে আগে ওই রকম আকারে প্রকাশ করতে পারি আগে। তাহলে একে আগে ওই আকারে প্রকাশ করো। আমি একটু এদিক থেকে করছি কারণ দুটো প্রসেসে অঙ্কটা করবো। দেখো তাহলে এক্স অক্ষের ছেদিতাংশ, আচ্ছা এটা বের করার আগে আমাদের জি আর এফ এর মান বের করতে হবে। তো সেটা বের করো। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 6y, আর এটা হচ্ছে প্লাস 4 প্লাস 9, প্লাস 4 আর প্লাস 4 কেটে গেল, তাহলে প্লাস 9, তাহলে প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। তার মানে এখানে ছেদিতাংশ যদি করতে হয় তাহলে এক্স অক্ষের ছেদিতাংশ হচ্ছে 2 ইন্টু রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি। তাহলে 2 ইন্টু রুট ওভার অফ জি স্কোয়ার মানে এখানে জির মান কত 2, তাহলে 4 মাইনাস সি মানে মাইনাস 9, তার মানে এইটা কিন্তু নট ইকুয়াল টু 0। আর যেহেতু নট ইকুয়াল টু 0 তার মানে এটা ওয়াই এক্স অক্ষকে টাচ করে, মানে ওয়াই অক্ষকে টাচ করেনি। এবার একটা ব্যাপার আছে, এটা নেগেটিভ আছে। নেগেটিভ আছে মানে এটা আদৌ একে ছেদও করেনি আর টাচও করেনি, মানে ওয়াই অক্ষ থেকে দূরে চলে গেছে। এবারে এক্স অক্ষ থেকে দূরে চলে গেছে, সরি এক্স অক্ষ থেকে দূরে চলে গেছে। এইবারে ওয়াই অক্ষের ছেদিতাংশ বের করব। যখন আমরা ওয়াই অক্ষের ছেদিতাংশ বের করব, ওয়াই অক্ষের ছেদিতাংশ বের করলে ফর্মুলা কি? না 2 ইন্টু রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি। কি হবে? এফ স্কোয়ার মাইনাস সি। আর দেখো এফ এর মান কত? এখানে এফ এর মান হচ্ছে 3, তাহলে 3 3 9 মাইনাস 9, তার মানে কত? 0। যেহেতু ওয়াই অক্ষের ছেদিতাংশ 0 বেরিয়েছে তার মানে এটা ওয়াই অক্ষকে স্পর্শ করেছে। অতএব কাকে স্পর্শ করেছে? না ওয়াই অক্ষকে স্পর্শ করেছে।
x অক্ষকে স্পর্শ করেনি, শুধুমাত্র y অক্ষকে স্পর্শ করেছে। এই যে y অক্ষকে স্পর্শ করেছে বের করলাম, এইটা এখান থেকে ডাইরেক্ট বের করা যায়। ডাইরেক্ট কি করে বের করবে না, দেখো খুব মন দিয়ে শোনো, এইটা হচ্ছে x প্লাস 2 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 3 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এইটা হচ্ছে 2 তার হোল স্কয়ার, 2 এর হোল স্কয়ার। আচ্ছা, একে আমরা এইরকম কিন্তু সাজাতে পারি। কেমন ভাবে সাজাতে পারি না, দেখো একে আমরা এইভাবে সাজালাম যে এটা তো 4 আছে, একে ডাইরেক্ট করব। কিভাবে সাজাবো দেখো না, আমার তো ফর্মুলাটা মানে বৃত্তের আর একটা ফর্ম আছে। কি ফর্ম আছে না, দেখো x মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। এখানে কেন্দ্র হচ্ছে আলফা কমা বিটা, আর ব্যাসার্ধ হচ্ছে a। দেখো এটা যে ব্যাসার্ধ, এটা ফর্ম ছিল একটা বৃত্তের সমীকরণের একটা আকার ছিল, সেই আকারে যেহেতু এটা আছে, তাহলে এই আকার দিয়ে আমরা একে প্রকাশ করতে পারি ডাইরেক্ট, যেহেতু এমসিকিউ। তাহলে আমরা এটা কি করব দেখো, x মাইনাস অফ মাইনাস 2, দেখো মাইনাস মাইনাসে প্লাস 2 আছে। কেন এখানে মাইনাস নিলাম, কারণ এখানে মাইনাস আছে বলে, তার মানে আলফার মান হচ্ছে মাইনাস 2 প্লাস একে দেখো y মাইনাস 3, এ তো অলরেডি y মাইনাস 3 আছে, তাহলে y মাইনাস বিটার হোল স্কয়ার। আচ্ছা, ইজ ইকুয়াল টু এই যে 4 আছে, এই 4টাকে আমরা 2 এর হোল স্কয়ারও লিখতে পারি, আবার 2 এর হোল স্কয়ার না লিখে মাইনাস 2 এর হোল স্কয়ারও লিখতে পারি, কারণ এ তো 4, ভেতরে মাইনাস দিলেও তার স্কয়ার করলে তো প্লাস 4ই হবে। তাহলে এবারে দেখো, যদি এটা হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই টার্ম আর এই টার্মটা দুটো টার্ম সেম। তাহলে খুব মন দিয়ে শোনো, এখানে দুটো রুলস লিখে নাও। রুলসটা কি না, দেখো রুলসটা হচ্ছে, যদি রুলস 1 যদি এমন হয় রুলস 1 হচ্ছে যদি এমন হয় যে x মাইনাস a তার হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। এখানে কি করেছি দেখো, এইটা আর এইটা সেম, এইটা আর এইটা হচ্ছে সেম। যদি এই দুটো সেম হয় তখন কাকে স্পর্শ করেছে না, তখন স্পর্শ করেছে y অক্ষকে। implies that বৃত্তটি y অক্ষকে স্পর্শ করেছে। যদি এইটা আর এইটা সেম হয়, এইটা আর এইটা সেম হলে y অক্ষকে স্পর্শ করেছে, আর এইটা আর এইটা যদি সেম হয় তখন সেটা কিন্তু x অক্ষকে স্পর্শ করেছে। দেখো, যদি 2 নম্বরে বলছে, যদি x মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস y মাইনাস a তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার। হ্যাঁ, এটার বেলাতে কি হয়েছে দেখো, কে কে সমান হয়েছে, দেখো এইটা আর এইটা, এই দুটো সমান। যদি এইটা হয় তাহলে কিন্তু এটা ইমপ্লাই করবে যে বৃত্তটি x অক্ষকে স্পর্শ করেছে। আমি এগুলো বলে দিচ্ছি এই কারণে যে এই অঙ্ক না দিয়ে একটু ঘুরিয়ে দিল, সংখ্যা চেঞ্জ করে দিল, তখন তোমরা পারবে না, এই কারণে বলে দিচ্ছি। আচ্ছা দেখো, 3 বলছে, 3 নম্বর বলছে, যদি x মাইনাস a তার হোল স্কয়ার প্লাস y মাইনাস a তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার, যদি এরকম হয়, তার মানে এখানে কে কে সমান হচ্ছে দেখো, a a a, তিনজনই সমান, মানে এই যে ব্যাসার্ধের সঙ্গে এটাও সমান এটাও সমান। যদি তাই হয় তাহলে কিন্তু কি হবে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তোমরা, যে দুটো অক্ষকেই স্পর্শ করবে। ইমপ্লাইজ দ্যাট বৃত্তটি
এক্স উভয় অক্ষকে স্পর্শ করেছে, উভয় অক্ষকে স্পর্শ করেছে। ব্যাস, এই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা কিছু নয়, এটা জাস্ট ট্রিক আছে। এটা ট্রিকগুলো জাস্ট মনে রাখলেই হবে। এখানে 3টে ট্রিক আমার লেখা আছে। এই 3টে ট্রিক তোমরা ভিডিওটা পজ করে অতি অবশ্যই লিখে নেবে। হ্যাঁ, এ মনে রাখা অনেক সোজা। ঠিক আছে, তাহলে এবারে দেখো আমার কিন্তু এখানে কে কে সমান হয়ে যাচ্ছে। দেখো এইটার সঙ্গে এইটা যেহেতু সমান, এইটার সঙ্গে এইটা যেহেতু সমান, তার মানে এইটা কাকে স্পর্শ করবে না এক্স অক্ষকে স্পর্শ করবে। এটা কাকে স্পর্শ করবে? এক্স অক্ষকে। implies that এই ওয়াই অক্ষকে বৃত্তটি এই যে এইটার সঙ্গে এইটার সমান হলে বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করবে। এই যে দেখেছো এক্স এর সঙ্গে যেটা আছে ওইটার সঙ্গে ওইটা সমান, তাহলে বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করেছে। তার মানে এখানে অ্যানসারটা কি হবে না 4এর দাগ, 4এর দাগে তার মানে তোমাকে এই অ্যানসারটা বলেছে সি। সি অপশনে বলা আছে ওয়াই অক্ষকে স্পর্শ করবে, তাহলে অ্যানসার সি ইজ দা রাইট অ্যানসার। অ্যানসার সি, অপশন সি ইজ দা রাইট অ্যানসার। 4এর দাগে হ্যাঁ ওয়াই অক্ষকে স্পর্শ করে সিতে বলা আছে। আচ্ছা নেক্সট দেখো 13 দাগটা সেম কোশ্চেন। এটা দেখে আমাকে বলতে হবে যে কাকে স্পর্শ করেছে। দেখো এটা 9 আছে মানে নিশ্চয়ই এটা 3 এর স্কয়ার। আর দেখো 3 এর স্কয়ার মানে এইটা সেম আছে। আর দেখো ওয়াই এর সঙ্গে যেটা আছে সেটার সঙ্গে যদি এটা সেম হয় তাহলে দেখো এক্স অক্ষকে স্পর্শ করেছে। তাহলে দেখো এইটা তাহলে কাকে স্পর্শ করবে না এক্স অক্ষকে স্পর্শ করেছে। আর যদি এটা এক্স অক্ষকে স্পর্শ করে 13 দাগটা, তার মানে তার অপশন ডি এক্স অক্ষকে স্পর্শ করেছে, মানে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। তার মানে এর অ্যান্সার হচ্ছে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। তো দেখো মানে দেখেই বলে দিতে পারবো আমরা, এর অঙ্ক কিছু কষতে হবে না। এটা কষে তোমাদের বললাম যদি 2 মার্কসের অঙ্কটা আসে, কিন্তু যদি এমসিকিউ আসে কিছুই কষতে হবে না, দেখে আমরা বলে দেবো। এটা 2 আছে, এটা 4 মানে 2 এর স্কয়ার, তার মানে এইটার সঙ্গে শুধু এইটা সমান, তার মানে শুধু এটা ওয়াই অক্ষকে স্পর্শ করেছে। এখানে হচ্ছে এইটার সঙ্গে এইটা সমান মানে এক্স অক্ষকে স্পর্শ করেছে। এবার যদি এই সেম অঙ্কে এটা 4 না থেকে 3 থাকতো, তাহলে কিন্তু 3 যদি থাকতো তাহলে এটা এক্স অক্ষকেও স্পর্শ করেছে এবং ওয়াই অক্ষকেও স্পর্শ করেছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই লজিকটা মনে রাখবে। এই লজিক মনে রাখলে আমরা কিন্তু অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো। তো এবার দেখো 3 এর দাগ হয়ে গেল। এবার দেখো 4 এর দাগ আর এবার 5 এর দাগ দেখো নেক্সট কোশ্চেন। এবার দেখো 5 এর দাগের কোশ্চেনটা কি বলছে। 5 এর দাগ বলছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 দ্বারা সূচিত বিন্দুবৃত্ত দ্বারা একটি বিন্দুবৃত্ত সূচিত হয় যখন। তাহলে এটার দ্বারা বিন্দুবৃত্ত কখন সূচিত হবে না দেখো যখন x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এর ব্যাসার্ধ কত? এর ব্যাসার্ধ হচ্ছে √of g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। তো খুব মন দিয়ে শোনো, একটা বৃত্ত যদি এটা হয়, এই বৃত্তের ব্যাসার্ধ যদি এটা হয়, এই ব্যাসার্ধ যখন এখানে কেন্দ্রে এসে মিলিত হবে, এই যে পরিধির বিন্দুটা যখন কেন্দ্রে এসে মিলিত হবে, অর্থাৎ এই ব্যাসার্ধটা যখন 0 হবে, তখনই এই সার্কেলটা একটা বিন্দুতে পরিণত হবে। যখন এই ব্যাসার্ধটা 0 হবে তখনই কিন্তু এই ব্যাসার্ধ যদি 0 হয় তখন বৃত্তটা ছোট হতে থাকবে। ছোট হতে হতে যখন 0 হয়ে যাবে, 0 হয়ে গেলে এই বৃত্তটা একটা বিন্দু বৃত্তে পরিণত হবে, অর্থাৎ এইটার মান তখন 0 হয়ে যাবে। তার মানে কি না √of g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c ইজ ইকুয়াল টু 0 যদি এইটা হয় তাহলে উভয় পক্ষে হোল স্কয়ার করে দাও, তাহলে √ উঠে যাবে। তার মানে g স্কয়ার প্লাস f স্কয়ার ইজ ইকুয়াল টু c। যদি এই কন্ডিশন ফিল আপ হয়, এই কন্ডিশনটা যদি মেনে নেয়, এই সমীকরণটা যদি এই কন্ডিশন মেনে নেয়, তবেই এই বৃত্ত একটা বিন্দু বৃত্তকে সূচিত করবে। তার মানে 5 এর দাগের হচ্ছে সি অপশনে এটা আছে, অর্থাৎ এর অ্যান্সার হচ্ছে সি। সি ইজ দা রাইট অ্যান্সার। এরপর ভিডিও পজ করে এগুলো তোমরা লিখে নিতে পারো। এরপর নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট যেটা বলছে 6 এর দাগের কোশ্চেন।
ছয়ের দাগ যেটা বলছে যে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি যদি শীর্ষবিন্দুগুলি এই বৃত্তের পরিধির উপর অবস্থিত হয় তবে তার ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা 2 মার্কসের অঙ্কেও আসতে পারে, বেশি চান্স আছে আসার। 2 মার্কসের অঙ্কে এটা আসার চান্স কিন্তু বেশি আছে, যেটা 6 দাগের অঙ্ক আছে। তো দেখো 6 দাগের অঙ্ক যেটা বলছে যে একটা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি যদি এই বৃত্তের পরিধির উপর অবস্থিত, তার মানে এটা একটা বৃত্ত। এই বৃত্তের সমীকরণ কি দেওয়া আছে না, বৃত্তের সমীকরণ দেওয়া আছে x² + y² minus 4x minus 6y minus 4x minus 6y minus 23 is equal to 0। যদি এটা একটা বৃত্তের সমীকরণ হয় এবং এই বৃত্তের মধ্যে যদি একটা সমবাহু ত্রিভুজ এরকম থাকে, এই সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে ABC আর বৃত্তের কেন্দ্র হচ্ছে O বিন্দুতে, ব্যাস। এইবার আমাকে কোশ্চেন কি বলেছে, যে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি এই বৃত্তের পরিধির উপর অবস্থিত। তাহলে ত্রিভুজটা সমবাহু এবং তার শীর্ষবিন্দুগুলো এই বৃত্তের পরিধির উপর অবস্থিত আছে। এবার আমাকে কি নির্ণয় করতে বলেছে, আমাকে নির্ণয় করতে বলেছে যে এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে খুব মন দিয়ে শোনো, এট ফার্স্ট আমরা কি করব না, এর ব্যাসার্ধ নির্ণয় করব। দেখো এর ব্যাসার্ধ কোনটা, এইটা হচ্ছে ব্যাসার্ধ, এইটা এরা কিন্তু ব্যাসার্ধ। তাহলে খুব মন দিয়ে শোনো, বৃত্তের ব্যাসার্ধের ফর্মুলা কি না, আচ্ছা এখানে জির মান কত, এখানে জির মান হচ্ছে -2, জির মান হচ্ছে -2, এফ এর মান -3 আর সির মান হচ্ছে -23। আচ্ছা এবার আমাদের দরকার কি না, আমাদের ব্যাসার্ধ দরকার। ব্যাসার্ধ হচ্ছে √g² + f² - a +23, 9 × 4 = 13, 13 আর 23 মিলে হচ্ছে 36। তাহলে √36 মানে 6। তাহলে খুব মন দিয়ে শোনো, এইখান থেকে এই অবধি এইটা হচ্ছে 6 একক। আচ্ছা দেখো এইটা যদি 6 একক হয়, দেখো এইটা কিন্তু হচ্ছে মধ্যমা, এটা কিন্তু মধ্যমা, আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ভর কেন্দ্র, ত্রিভুজের ভর কেন্দ্র। আর তোমরা শিখেছো ক্লাস 10-এ যে ত্রিভুজের মধ্যমা ভর কেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়। তাহলে এইটা 2 ভাগ, তাহলে এটা হচ্ছে 1 ভাগ। আচ্ছা 2 ভাগের মান যদি 6 হয় তাহলে 1 ভাগের মান কত, 3। তাহলে এইটা 1 ভাগ, তার মানে এটা 3। অর্থাৎ এই যে উচ্চতা, এই উচ্চতার মান বেরিয়ে গেল কত না 9 একক। তাহলে দেখো এই যে উচ্চতা বেরোলো, অতএব ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি, ত্রিভুজের উচ্চতার সমবাহু ত্রিভুজ, যেহেতু সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 × বাহু। আর আমরা এখান থেকে উচ্চতা কত পেলাম না 9, 6 + 3, এটা 6 আর এটা 3, 6 + 3 9। তার মানে দেখো যদি এটা 9 হয় তাহলে √3/2 × a = 9। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি a = 9 × 2/√3। তার মানে এখানে কাটাকুটি করলে 3 × 2 = 6, দেখো 6√3, এইটা হয়ে গেল আমাদের 6√3, এটা হয়ে গেল আমাদের এর বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো ক্ষেত্রফল কত হবে না, ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি যে √3/4 × বাহু স্কয়ার, বাহু স্কয়ার মানে 6√3 × 6√3। তাহলে দেখো 2 4 আছে, তাহলে একটা 2 এখানে কাটলাম 3 হলো, একটা 2 এখানে কাটলাম 3 হলো, তাহলে 3 × 3 = 9 আর √3 গুণ করলে 3, তাহলে 3 × 3 = 9, 3 × 27, 27√3। তাহলে 27√3 এইটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে দেখো আরেকবার বলে দিচ্ছি, এখান থেকে আমাদের জি, এফ এবং সির মান বের করলাম, ব্যাসার্ধ বের করলাম। এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তার মানে বৃত্তের কেন্দ্র যেখানে আছে এই সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্র সেইখানে আছে। তাহলে ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এটা যদি 6 হয় তাহলে 2 ভাগের মান 6, 2 ভাগের মান যদি 6 হয় 1 ভাগের মান কত 3। তাহলে এখান থেকে এটা হচ্ছে 1 ভাগ, এই 1 ভাগের মান 3 হয়ে গেল।
তাহলে এটা 6 এটা 3 মিলে 9, তার মানে উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু বাহু, যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এইটার মান হয়ে গেল 9। এখান থেকে সমাধান করে আমরা এর মান বের করলাম। এই যে এর মান বের করলাম, মানে বাহু বেরিয়ে গেল, এরপর আমাকে ক্ষেত্রফল বের করতে বলেছে। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে সমবাহু ত্রিভুজের √3/4 ইন্টু বাহু স্কয়ার। তাহলে বাহু যেটা 6√3 বেরিয়েছে, দুবার গুণ করব, তাহলে আমরা সমাধান করলে যেটা পেলাম সেটা হচ্ছে 27 বর্গ একক, এটা বেরিয়ে গেল। এটা গেল 6 দাগের অঙ্ক। এরপর তোমরা 7 দাগের অঙ্ক দেখো। 7 দাগের অঙ্ক যেটা বলছে যে 7 দাগ যেটা বলছে একটি বৃত্তের, কোনো একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু যথাক্রমে এইটা এবং বৃত্তের কেন্দ্র এটা হলে x এর মান নির্ণয় করো। এটা আশা করি তোমরা পেরে গেছো সবাই। এটা খুবই সোজা অঙ্ক আছে, খুবই সোজা অঙ্ক আছে, এটা তোমরা পেরে যাবে। দেখো আমাকে কি বলা আছে, দাগ নম্বর 7 যেটা বলা আছে, দাগ নম্বর 7 যেটা বলা আছে যে একটা বৃত্ত, এই বৃত্তের দুটো প্রান্তবিন্দু, ব্যাসের দুটো প্রান্তবিন্দু, বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু যথাক্রমে x, 3 আর একটা কত বলা আছে, আর একটা বলা আছে 3,5 এবং এখানে কেন্দ্রের স্থানাঙ্ক কত বলা আছে 2,y, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 2,y। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হয়ে গেল 2,y। এইবারে আমাকে বলা আছে x আর y এর মান বের করতে। তো দেখো এইটা যদি কেন্দ্র হয়, এইটা যদি ব্যাস হয়, তাহলে কেন্দ্রটা ও বিন্দুটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। আর আমরা এই মধ্যবিন্দু বের করার ফর্মুলা জানি, x + 3/2 = এইটা। তার মানে অতএব x + 3/2 = এইটা, মানে এদের দুজনের মধ্যবিন্দু। তো এবং এই যে 3 + 5/2 এইটা হচ্ছে y এর মান। তার মানে দেখো এখান থেকে আমরা যেটা পাবো x = এটা তো 4, এখানে চলে গেল, তাহলে 1, আর এটা হচ্ছে কত না y এর মান 4। তার মানে হ্যাঁ, অপশন x এর মান হচ্ছে 1, y এর মান 4, x এর মান 1, y এর মান 4। তার মানে এটা অপশন সি ইজ দা, সি অপশন ইজ দা রাইট অ্যান্সার। তার মানে এর অ্যান্সার হচ্ছে সি, অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। তো এটা গেল 7 দাগের কোশ্চেন। এরপর 8 দাগের কোশ্চেন যেটা বলছে, 8 দাগের কোশ্চেন যেটা বলেছে যে নিচের কোন বিন্দুটি এই বৃত্তের উপর অবস্থিত। তাহলে দেখো x² + y² = 16, নিচের কোন বিন্দুটি এই বৃত্তের উপর অবস্থিত সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো খুব মন দিয়ে শোনো, আমি তোমাদের একটা থিওরি বলেছিলাম যে যে কোনো একটা বিন্দু, একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, যে কোনো একটা বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত না বৃত্তের ভেতরে অবস্থিত না বৃত্তের উপরে অবস্থিত, তার ফর্মুলা তো তোমাদের বলেছিলাম। কি বলেছিলাম না এই 16কে সমান চিহ্নের বাম দিকে দিয়ে দিই, 16কে সমান চিহ্নের বাম দিকে দিয়ে দিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে x² + y² - 16 = 0। এইবার এই সমীকরণে আমরা বিন্দুটা পুট করব, যে বিন্দু দেওয়া থাকবে সেই বিন্দুটাকে এই বাম পক্ষে পুট করব। যদি এই বাম পক্ষে পুট করার পরে =0 আসে, তখন এটা হচ্ছে বৃত্তের পরিধির উপর অবস্থিত। আর যদি <0 হয় তখন বৃত্তের ভেতরে অবস্থিত। আর যদি > 0 হয় তখন বৃত্তের বাইরে অবস্থিত। মানে এইটার মান যদি মাইনাসে বের হয় তার মানে <0, তখন কি না বিন্দুটা বৃত্তের ভেতরে অবস্থিত। আর যদি এটা =0 বের হয় তার মানে এই পরিধির উপরে আছে। আর যদি এটা ধনাত্মক বের হয় মানে প্লাস বের হয়, তাহলে পজিটিভ নাম্বার বের হয়, তখন এটা বৃত্তের উপরে অবস্থিত। তো এইটা তোমাদের ফর্মুলাটা বলেছিলাম। তো দেখো এখানে এই বিন্দুগুলোকে পুট করে দেবো আমরা। এই বিন্দুগুলো কি বলেছে দেখো, একটা অপশনগুলো যেটা বলেছে 8 দাগে, একটা অপশন বলেছে 0,2, আর একটা বলেছে 0,3, আর একটা -4,0, আর একটা বলেছে 2,3। তাহলে এই বিন্দুগুলো বসে দাও 0,2, এটা 0, 2² মানে 4, 4 - 16 এটা কিন্তু =0 হয়নি। আমাকে বলেছে কি না এদের মধ্যে এই 4টে বিন্দুর মধ্যে কোন বিন্দুটা, এই যে 4টে বিন্দু আছে
এই চারটে বিন্দুর মধ্যে কোন বিন্দুটা এই বৃত্তের ওপর অবস্থিত। তাহলে ওপর অবস্থিত হতে গেলে ওপরে অবস্থিত হতে গেলে এই বিন্দুকে এইটাকে স্যাটিসফাই করতে হবে, তার মানে ইকুয়াল টু 0 হতে হবে। তো এটা তো ইকুয়াল টু 0 হলো না, এটা 0, এটা 3 3 9, 9 মাইনাস 16, এটাও 0 হলো না। এটা -4, -4 এর স্কয়ার মানে কত 16, এটা হচ্ছে 0। তাহলে 16 - 16 মানে 0, তার মানে -4, 0। এই বিন্দুটা যদি আমরা এখানে বসাই তাহলে x এর মান -4 বসাবো আর y এর মান 0 বসাবো, তাহলে কিন্তু -4 এর স্কয়ার মানে 16, আর এটা 0 আর এটা -16, তাহলে 16 - 16 মানে 0। তাহলে ডান দিকে যেহেতু 0 আছে, তার মানে এই বিন্দুটা এই বৃত্তের উপর অবশ্যই অবস্থিত, তার মানে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। অপশন সি ইজ দা 8 এর দাগ অপশন সি ইজ দা রাইট অ্যান্সার, তার মানে এর অ্যান্সার হচ্ছে অপশন সি। তো এটা গেল 8 এর দাগের কোশ্চেন। এরপর তোমরা দেখো 9 এর দাগের কোশ্চেন কি বলছে। 9 এর দাগের কোশ্চেন বলছে নিচের কোন বিন্দুটি এই বৃত্তের উপর অবস্থিত। এটাও সেম, তোমরা নিজেরা করবে। এবারে 10 এর দাগ বলেছে 10 এর দাগ বলেছে একটি বৃত্ত এই বৃত্তের সঙ্গে এক কেন্দ্রীয় এবং তার ব্যাসার্ধ 4 একক হলে নিচের কোনটি বৃত্তের সমীকরণ হবে। নিচের কোনটা বৃত্তের সমীকরণ হবে ওইটা আমাদের বের করতে বলেছে। তো দেখো 10 এর দাগের কোশ্চেনটা আমরা এখন করব। 9 এর দাগটা নিজেরা করবে। 9 এর দাগটা সেম কোশ্চেন আছে একদম, এবং 9 এর দাগের যেটা তোমাদের অ্যান্সার হবে সেটা হচ্ছে অ্যান্সার বি হবে ওর রাইট অ্যান্সার। যদিও ওটা উত্তরমালাতে আছে, আমি বললে যে তোমরা জানতে পারবে তা নয়, উত্তরমালাতে আছে ওটা, তবুও নিজেরা করে দেখবে তোমরা। 10 এর দাগ দেখো x² + y² = 8। 10 এর দাগ বলছে x² + y² = 8। দেখো এর সঙ্গে যদি এক কেন্দ্রীয় বৃত্ত হয়, দেখো খুব মন দিয়ে শোনো, এইটা যদি 8 হয় তার মানে একে আমরা এইভাবে সাজাতে পারি, এইভাবে এর হোল স্কয়ার √8 এর হোল স্কয়ার এইভাবে সাজাতে পারি। দেখো একটা বৃত্তের কেন্দ্র এইটা, একটা বৃত্তের কেন্দ্র এইটা, এইখানে এর সমীকরণ কত? এটা যদি x অক্ষ হয়, এটা যদি y অক্ষ হয়, যদি তার কেন্দ্র মূল বিন্দুতে থাকে তখন তার সমীকরণের সাধারণ আকার কি না, সাধারণ আকার হচ্ছে x² + y² = a²। এটা হচ্ছে সমীকরণের সাধারণ আকার। তাহলে এই সমীকরণে এই এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এটা ব্যাসার্ধ মানে এই সমীকরণের এই আকার দিচ্ছে এটা ব্যাসার্ধ। এইবার যদি এমন কোনো একটা বৃত্ত হয় যার কেন্দ্র ওই একই জায়গায়, কিন্তু বৃত্তটা হয়তো বড়, একটু বড় বা একটু ছোট, যাই হোক না কেন, যদি এই বৃত্তের সঙ্গে সমকেন্দ্রিক বৃত্ত হয় তাহলে সব সমীকরণটাই সেম থাকবে, শুধু এই ব্যাসার্ধটা বড় হবে। ধরো এইটা ব্যাসার্ধ আছে, যদি এর থেকে ছোট বৃত্ত হয় তাহলে ব্যাসার্ধটা কমবে, যদি এর থেকে বড় বৃত্ত হয় তখন ব্যাসার্ধটা বাড়বে, তার মানে এই ব্যাসার্ধের মানটা শুধু বেড়ে যাবে। তাহলে দেখো এর সঙ্গে যদি সমকেন্দ্রীয় হয়, সমকেন্দ্রীয় এবং ব্যাসার্ধ কত বলেছে, এবং ব্যাসার্ধ বলা আছে 4 একক। যদি ব্যাসার্ধ 4 একক থাকে তাহলে এই ব্যাসার্ধর জায়গায় শুধু 4 বসাবো, বাকিটা সেম থাকবে। তাহলে কি হবে x² + y² = 4²। তার মানে 4 হচ্ছে ব্যাসার্ধ তো এই ব্যাসার্ধ স্কয়ার হবে। তাহলে দেখো x² + y² = 16। এইটা হচ্ছে যা এই বৃত্তের সঙ্গে সমকেন্দ্রীয় এবং তার ব্যাসার্ধ হচ্ছে 4 একক। সেটা হচ্ছে আমাদের 9 দাগে 10 দাগের কোশ্চেন হয়ে গেল। এটা হচ্ছে অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। 10 দাগ হয়ে গেল, এটা হচ্ছে অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার, এর অ্যান্সার হচ্ছে অপশন ডি। আচ্ছা, এরপর আমাদেরকে বলা হয়েছে যে 10 দাগ 11টা নিচের কোনটি এই বৃত্তের ব্যাসার্ধ সেটা আমাদেরকে বলতে হবে। তাহলে দেখো তোমরা কিন্তু এখান থেকে এই যে 11 দাগ যেটা বলেছে, 11 দাগ যেটা বলেছে কি না, 11 দাগ যেটা বলেছে x² + y² + 4x - 8y - 5 = 0। একে বৃত্তের সাধারণ আকারে তোমরা কিন্তু অবশ্যই প্রকাশ করতে পারবে। যদি বৃত্তের সাধারণ আকারে প্রকাশ করো তাহলে g = যেটা বেরোবে g = 2, f = -4 আর c = -5। তাহলে বলো তো এর ব্যাসার্ধ কত না, ব্যাসার্ধ হচ্ছে √g² + f² - c। তো দেখো এটা হচ্ছে √4 + 16 -f + 5। হ্যাঁ,
এটা হচ্ছে তোমার 2 স্কয়ার মানে 4, এটা হচ্ছে 4 মানে 4 4 16, আর মাইনাস মাইনাসে +5, তার মানে এই ব্যাসার্ধ হচ্ছে 11 দাগ বলেছে না, হ্যাঁ 11 দাগ, 4 + 16 +5, হ্যাঁ তাহলে 5 4 9 6 15 √25, তার মানে 5 একক, 5 একক। তার 11 দাগে হচ্ছে গিয়ে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এর অ্যান্সার হচ্ছে অপশন এ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হলো 11 দাগ। এরপর 12 দাগ যেটা বলেছে, দেখো তোমরা এগুলো যদি অঙ্কগুলো কষার হয় তাহলে তোমরা কিন্তু এটা ভিডিওটা পজ করে তোমরা অঙ্কটা লিখে নিতে পারো। এরপর যেটা তারপরে কোশ্চেন যেটা বলেছে, পরের কোশ্চেন মানে এমসিকিউর লাস্ট কোশ্চেন, কারণ 13 দাগ তো আমরা করে ফেলেছি। এমসিকিউর যেটা লাস্ট কোশ্চেন সেটা এখন আমরা দেখব। দেখো এমসিকিউর যেটা লাস্ট কোশ্চেন 12 দাগ যেটা বলেছে, 13 দাগ আগে করা হয়ে গেছে। এই বৃত্তের যে কোনো বিন্দুতে অভিলম্ব সর্বদাই নিচের কোন বিন্দুর মধ্য দিয়ে যায়। দেখো খুব মন দিয়ে শোনো, আগে আমাদের জানতে হবে যে অভিলম্ব কাকে বলে। এইটা আগে দেখো, অভিলম্ব এর ইংরেজি নাম হচ্ছে নরম্যাল। আগে জানতে হবে এটা কাকে বলে। তোমাদের আশা করি বলেছি, হয়তো যদি নাও বলে থাকি তোমরা দেখো, একটা বৃত্ত আমি এটা অঙ্কন করলাম। এই বৃত্তের একটা নিশ্চয়ই কেন্দ্র আছে, একটা নিশ্চয়ই কেন্দ্র আছে। এই বৃত্তের স্পর্শক কাদেরকে বলা হয়? স্পর্শক মানে ট্যানজেন্ট। ট্যানজেন্ট কাদেরকে বলা হয় না, এই পরিধির উপর যে কোনো জায়গায় যদি একটা দাগ এরকম টানি, যে দাগটা জাস্ট স্পর্শ করে বেরিয়ে গেছে, এটা টানতে পারো বা এটা টানতে পারো, এটাও স্পর্শক। দেখো স্পর্শ করে বেরিয়ে গেছে, এটা টানতে পারো, এটাও, এটা ভেতরে চলে এলো, জাস্ট স্পর্শ করে যদি বেরিয়ে যায় তবেই স্পর্শক। আচ্ছা দেখো, যদি একটা বৃত্ত এটা হয় এবং তার একটা স্পর্শক এটা হয়, এটা হচ্ছে ট্যানজেন্ট। এটাকে কি বলে না, ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক, মানে হচ্ছে স্পর্শক। তো দেখো এটা হচ্ছে স্পর্শক। এইটাকে কি বলে না, এইটাকে বলা হয়, এটাকে বলা হয় স্পর্শ বিন্দু। কি বলা হয়? এটাকে বলা হয় স্পর্শ বিন্দু। এর ইংরেজি নাম, এই বিন্দুটাকে, এই যে পয়েন্ট, কোন পয়েন্টে, মনে করো পি পয়েন্টে এটা আছে, তার মানে এই পি পয়েন্টটা হচ্ছে স্পর্শ বিন্দু। পি পয়েন্টটাই হচ্ছে স্পর্শ বিন্দু। এর হচ্ছে ফুট অফ পারপেন্ডিকুলার, ফুট অফ পয়েন্ট অফ কন্টাক্ট। এটাকে কি বলা হয়? পয়েন্ট অফ কন্টাক্ট, স্পর্শ বিন্দু, পয়েন্ট অফ কন্টাক্ট একে বলা হয়। এরপর তোমরা দেখো, একে যদি আমরা এই পি বিন্দুর সঙ্গে, এই মন দিয়ে শোনো, এই পি বিন্দুর ওপর, পি বিন্দুতে এই স্পর্শকের উপর যদি লম্ব অঙ্কন করি, দেখো কি বললাম আবার দেখো, এই স্পর্শকের উপর পি বিন্দুতে মানে স্পর্শ বিন্দুতে, স্পর্শকের উপর স্পর্শ বিন্দুতে যে লম্ব আমরা অঙ্কন করব, একেই বলা হয় অভিলম্ব। এটাকেই কি বলা হয়? অভিলম্ব। আবার বলছি, যে কোনো একটা বৃত্ত, তার একটা ট্যানজেন্ট মানে স্পর্শক অঙ্কন করলাম, স্পর্শক অঙ্কন করলে একটা স্পর্শ বিন্দু পাবো। এই স্পর্শ বিন্দুতে যে লম্বটা অঙ্কন করব, এই লম্বটাকেই বলা হয়, এই লম্বটাকেই বলা হয় স্পর্শ অভিলম্ব। এটাকেই কি বলা হয়? নরম্যাল বা অভিলম্ব। এটাকেই বলা হয় অভিলম্ব। তার মানে অভিলম্ব আঁকতে গেলে আগে স্পর্শক আঁকতে হবে, স্পর্শক আঁকলে তবে একটা স্পর্শ বিন্দু পাবো, সেই স্পর্শ বিন্দুতে যে লম্ব অঙ্কন করব ওটাই অভিলম্ব। সেটা এখানে অঙ্কন করতে পারো, এখানেও তো একটা স্পর্শ বিন্দু আছে, এর উপর লম্ব অঙ্কন করতে পারো, এখানে একটা স্পর্শ বিন্দু আছে, এর উপর লম্ব অঙ্কন করতে পারো। তো একটা ব্যাপার হচ্ছে, একটা বৃত্তের যতই স্পর্শক অঙ্কন করো, অসংখ্য স্পর্শক অঙ্কন করা যায়, তার মানে এর অসংখ্য অভিলম্ব তৈরি করা যাবে। যতই অভিলম্ব তৈরি করো না কেন, প্রত্যেকটা অভিলম্ব কিন্তু বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। কোনটা দিয়ে যায়? বৃত্তের কেন্দ্র মানে সেন্টার দিয়ে যায়। আবার বলছি যে প্রতিটি বৃত্তের অনেক স্পর্শক আছে এবং এর যেহেতু অনেক স্পর্শক আছে, তার মানে অনেক অভিলম্ব আছে। প্রত্যেক অভিলম্বের উপর, প্রত্যেকটি অভিলম্ব কিন্তু বৃত্তের কেন্দ্রগামী, প্রত্যেকটি অভিলম্ব কিন্তু বৃত্তের কেন্দ্রগামী। তার মানে এখানে যে কোশ্চেনটা বলেছে
12 দাগ যে এই বৃত্তের যে কোনো বিন্দুতে অভিলম্ব সর্বদাই নিচের কোন বিন্দুর মধ্য দিয়ে যায়। তো তোমরা স্বাভাবিক ব্যাপার কোন বিন্দুর মধ্য দিয়ে যাবে, ওটা কেন্দ্রের মধ্য দিয়ে যাবে। যে এর যতগুলো অভিলম্ব আছে যে কোনো বিন্দুতে অভিলম্ব বলেছে, তার মানে যে কোনো বিন্দুতে যদি অভিলম্ব অঙ্কন করি তাহলে সেই অভিলম্বগুলো কোন বিন্দুতে যাবে, না তারা কেন্দ্র বিন্দু দিয়ে যাবে। তার মানে আমরা কিন্তু যদি এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে ওই বৃত্তের যত অভিলম্ব আছে তারা কোন বিন্দু দিয়ে যায়, কারণ সে তো কেন্দ্র দিয়ে যায়। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক শুধু বের করলেই আমাদের এর অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো আগের সমীকরণটা লিখি, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। তো একে তোমরা এই আকারে নিশ্চয়ই সাজাতে পারবে। কোন আকারে, না দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই আকারে একে সাজাবে। সাজিয়ে তোরা g এর মান পাবে এবং f এর মানও পাবে। দেখো g এর মান কত পাবে, -2, আর f এর মান কত পাবে, দেখো 3 পাবে। তাহলে দেখো কেন্দ্র কত হবে, কেন্দ্রের স্থানাঙ্ক হয়ে যাবে তোমার -g, -f হয়। তাহলে এটা যেহেতু -g মানে 2 আর এটা f এর মান 3 মানে -3, তাহলে 2, -3 হচ্ছে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। এটা হচ্ছে 2, -3। তার মানে এই বৃত্তের যে কোনো জায়গায় তুমি ট্যানজেন্ট অঙ্কন করো বা স্পর্শক অঙ্কন করো, সেই স্পর্শকের উপর লম্ব অঙ্কন করো, সে কিন্তু সর্বদা কোন বিন্দুগামী, কেন্দ্র বিন্দুগামী। তার মানে 2, -3 বিন্দুগামী। এইটা 12 দাগের কোশ্চেন, 2, -3 বিন্দুগামী। তার মানে এটা হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। হয়ে গেল। এটা হচ্ছে এমসিকিউ, 13 দাগটা আগেই করে দিয়েছি আমি। তাহলে প্রত্যেকটা এমসিকিউ আলোচনা করে দিলাম এবং খুব সুন্দর করে আশা করি বুঝতে পেরেছো। কারণ প্রত্যেকটা অঙ্ক আমি এই জন্য ডেসক্রিপটিভ ভাবে বললাম যে এই চ্যাপ্টারের এমসিকিউ হিসেবে না এসে তোমাদের কিন্তু এটা 2 মার্কসেরও দিতে পারে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই যে আমরা শুরু করলাম এমসিকিউ এ সার্কেল, মানে এগুলোকে বলা হয় বক্ররেখা। সরলরেখা আগে হয়েছে, বক্ররেখার মধ্যে আমাদের সার্কেল আছে, প্যারাবোলা আছে, হাইপারবোলা আছে, ইলিপস আছে, তার মানে বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত এতগুলো আছে। এইগুলো থেকে কিন্তু আমাদের জয়েন্ট এন্ট্রান্সে কোশ্চেন আসে। তাহলে আমাদের এন্ট্রান্স এক্সাম দিতে গেলে, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিতে গেলে এই ধরনের প্রশ্নগুলো খুব কনসেপচুয়াল ভাবে করতে হবে, ডিপ ভাবে, একদম ভালো করে কনসেপ্ট নিয়ে তবে প্রবলেমগুলো সলভ করতে হবে। তবে আমরা কিন্তু এই ধরনের প্রশ্ন যে কোনো দিন আসুক পেরে যাব। প্রথম চান্সে যখন তোমরা বুঝছো তখন যদি তোমরা ক্লিয়ার ভাবে কনসেপ্টটা নাও এবং ক্লিয়ার ভাবে বুঝতে পারো তাহলে দেখবে পরে আর এগুলো কোনো প্রবলেম হবে না। ওই জন্য এই চ্যাপ্টারের এমসিকিউটা আমি ডিটেলসে প্রতিটা কোশ্চেন আলোচনা করে দিলাম, কারণ এর আমাদের ক্লিয়ার কনসেপ্ট চাই। এইটা হচ্ছে ব্যাপার। যদি কোনো কোশ্চেন তোমরা একবারে না বুঝতে পেরে থাকো, 2বার 3বার করে দেখবে এবং অঙ্কগুলো অতি অবশ্যই, যে শুধু কোশ্চেনে অপশন দেওয়া আছে আমি দাগ দিয়ে দিলাম এইটা করবে না, এইটা করলে তাহলে সব গেল, আমার বোঝানো কষ্ট বেকার হয়ে যাবে। তা তোমরা কি করবে না, এই কোশ্চেনগুলো তোমরা আমি যেভাবে ডেসক্রিপটিভ ভাবে লিখে করলাম তোমরা সেভাবে লিখে করবে, তাহলে কনসেপ্টটা মনে থাকবে তোমাদের। শুধু অপশন এ অ্যান্সার, আমি শুধু অপশন এ লিখে দিলাম এইটা করবে না, ওটা পরীক্ষার হলে করবে, বাড়িতে নয়। বাড়িতে তোমরা ডেসক্রিপটিভ ভাবে করবে, যেগুলো কাছে ছবি এঁকেছি সেগুলো তোমরা ছবি আঁকবে, সাইডে যে ফর্মুলাগুলো বলেছি সেই ফর্মুলাগুলোও তোমরা লিখে নেবে, তবে কি তোমরা এগুলো মনে রাখতে পারবে। তো ঠিক আছে, এই গেল আমাদের এমসিকিউ কোশ্চেন এক্সারসাইজ 3 এর। নেক্সট ভিডিওতে আমরা 2 মার্কস নিয়ে আলোচনা করব, তারপর 4 মার্কস এবং 5 মার্কস আলোচনা করব। তো নেক্সট ভিডিও ফলো করো। ধন্যবাদ।